আবহাওয়া কিছুটা খারাপ থাকায় ব্লাস্ট রোগের কারণে এবার বিরি 28 এবং 29 জাতের ধান কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ওপর হাওড়ে কয়েকটি বাঁধও ভেঙেছে। এরই মধ্যে এখন পুরো দমে চলছে হাওড়ে ধান কাটা। প্রিয় দর্শক, এটি নিউজের সাপ্তাহিক অনুষ্ঠান কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল ইসলাম মিন্টু। আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা কৃষি প্রযুক্তির বিভিন্ন বিষয় তুলে ধরি। আজ আমরা হাওড়ের ধান চাষ এবং আধুনিক কৃষির বিভিন্ন বিষয় নিয়ে আমাদের এই পর্বটি সাজিয়েছি। তবে শুরুতেই আমরা এই হাওড় এলাকার ধান চাষ এবং এখানকার জীবনচিত্র তুলে ধরব। হাওরে স্থানীয় কমিটির মাধ্যমে সাবমার্সিবল বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। উদ্দেশ্য ধান কাটা পর্যন্ত বাঁধ টিকিয়ে রাখা। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন। সময় মতো বাঁধ নির্মাণ শেষ না হওয়ার অভিযোগ ছিল আগে থেকেই। ফলাফল যা হবার তাই হয়েছে। আগাম বন্যায় এখন পর্যন্ত বাঁধ ভেঙে সুনামগঞ্জ, নেত্রকোনা এবং হবিগঞ্জে অন্তত 10,000 হেক্টর জমির ফসল তলিয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন নদী ও খালগুলো সংস্কারের অভাবে পলি জমে পানির ধারণ ক্ষমতা অনেক কমেছে। ফলে পাহাড়ি ঢলে রাতের মধ্যেই নদী বা খাল উপচে ফসল ভেসে যাচ্ছে। এই সময় হাওড়বাসীর চোখে মুখে নতুন ফসল ঘরে তোলার হাসি থাকত। কিন্তু এবার বাঁধ নিয়ে যেমন দুশ্চিন্তা, অন্যদিকে ধানের ফলন ভালো না হয় কৃষকদের মধ্যে রয়েছে হতাশা। হাওড়ে নানা জাতের ধান আবাদ হলেও বিরি 28 ও 29 জাতের ধানের আবাদ সবচেয়ে বেশি। এবার আবহাওয়া কিছুটা খারাপ থাকায় বিরি 28 ধানের ফলন বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার কোথাও কোথাও বিরি 29 জাতের ধানের ফলনও ভালো হয়নি। বিরি 29 জাতের ধানটি পাকতে যেহেতু কিছুটা বেশি সময় লাগে, ফলে এখন এই ধানটি বেশি তলিয়ে যাচ্ছে। বাংলাদেশের কৃষি শ্রমশক্তি, পশুশক্তি এবং সনাতনী যন্ত্রপাতি সরঞ্জাম খামারের উপর নির্ভরশীল ছিল। ধীরে ধীরে জমি কর্ষণ, সেচ ব্যবস্থা এবং যান্ত্রিকীকরণে চাষাবাদে অনেক পরিবর্তন এসেছে। আর হাওরে গত 3-4 বছরে পরিবর্তন বেশ লক্ষণীয়। এখানে
হাওরে ৭০ এবং অন্যখানে ৫০ ভাগ ভর্তুকি দেওয়া হয়েছে। কম্বাইন হারভেস্ট, রিপার, পাওয়ার থেসার ইত্যাদি যন্ত্রের সফল প্রয়োগে চেষ্টা দ্রুত ধান কাটার। অবশ্য বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ায় বৈরী পরিবেশের কারণে এবার মাঠের বেশিরভাগ ধান পড়ে গেছে। এতে করে কাস্তে কিংবা মেশিনে ধান কাটতে তুলনামূলক সময় বেশি লেগে যাচ্ছে। আমার তো অনেক তো নিজে কাটাও সমস্যা, মেশিনে কাটাও সমস্যা। এই তো ফুটাই লিছে ধান, মানে ফুটাইয়া পানি তুলি ফুরে আর ধান কাটা যায় না। এছাড়া যন্ত্র চলাচলের জন্য মাঠে রাস্তা না থাকার কারণে এক জমি থেকে অন্য জমিতে যন্ত্র নেওয়া কিছুটা কঠিন। আগে বিভিন্ন জেলার মানুষ ধান কাটতে জড়ো হতো হাওর এলাকায়, এখন সেই অবস্থার অনেক পরিবর্তন। পরিবর্তিত জলবায়ুর কারণে আমাদের কৃষি কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন। তারপরেও আমরা বিজ্ঞানীরা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নতুন নতুন জাত উদ্ভাবন করছেন এবং আমরা মাঠে এই নতুন জাত সম্প্রসারণ করছি এবং ফলনও কিন্তু আমাদের দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শস্য সংগ্রহে প্রধান 4টি কাজ কর্তন, মাড়াই, ঝাড়াই এবং বস্তাবন্দি একই সঙ্গে হয়ে যায় যে যন্ত্র দিয়ে, সেটির নাম কম্বাইন হারভেস্টর। সনাতন পদ্ধতিতে কাঁচি দিয়ে শস্য কাটার তুলনায় এই যন্ত্র দিয়ে অল্প সময়ে ও কম খরচে ধান ও গম কাটা যায়, ফলে সময় ও কায়িক পরিশ্রম অনেক কম লাগে। আগে দেখা যাচ্ছে এই জনবলের অভাবে ধান কর্তন করা যাচ্ছে না, তো শেষমেশ দেখা যাচ্ছে বন্যা তলিয়ে যাচ্ছে, কৃষকের ঘাটতি হচ্ছে, দেশের ঘাটতি হচ্ছে। আলহামদুলিল্লাহ এখন সরকারের এই ভর্তুকির কারণে আমাদের ফসল গড়ে উঠতেছে সুন্দরভাবে। মেশিন হইলে আমরা দ্রুতভাবে ধানটা কাটাইতে পারি। যদি 1500 টাকা কেয়ার নেয় তবে আমাদের অনেক লাভ হয়। দেশের সবচেয়ে বেশি বোরোর উৎপাদন সুনামগঞ্জে। এবার প্রায় 2,22,700 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। এবার অনেক ধান তলিয়ে যাওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা কতটা পূরণ হবে তা বলা বেশ কঠিন। 28 বলতে এখানে ক্ষেত্রে আপনার 20 মন হতো, 18 মন হতো, এবার 4 মন, 5 মন, 3 মন, মানে অনেক ক্ষেত্রে মার গেছে, ক্ষেত্রে চাউল হওয়ার আগে ক্ষেত মরে গেছে। এবার অবস্থা তো খারাপই, মানে অর্ধেক হাওরে ধান কাটার পাশাপাশি চোখে পড়বে হাঁসের ঝাঁক। রাখাল যেমন গরুর পাল নিয়ে ছুটে চলে, তেমনি হাঁসের ঝাঁক নিয়ে ছুটে চলেন খামারি। জমি আবাদের পাশাপাশি হাঁস, মুরগি ও পশুপালনে অনেকে জীবন নির্বাহ করেন। কৃষি প্রযুক্তির এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর কৃষকদের বিভিন্ন প্রশ্ন এবং এর উত্তর নিয়ে ফিরছি একটু পরেই। আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই পর্যায়ে থাকছে কৃষি জিজ্ঞাসা। প্রতি বছর এপ্রিল মাস আসলেই আমরা হাওর অঞ্চল নিয়ে খুবই টেনশানে থাকি, কারণ হাওরের মানুষের
যেন একেবারে হাসি মুখে ফসল ঘরে তুলতে পারে, সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবসময় নির্দেশনা দেন। আমরা আগাম প্রস্তুতি নেই। হাওর অঞ্চল শুধু সুনাম এবার গত এপ্রিলের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত চেরাপুঞ্জি থেকে শুরু করে ভারতের বিভিন্ন জায়গায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গত 30-40 বছরে এই 3-4 দিনে এই রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত কখনো হতে দেখা যায়নি। আমরা পানি সম্পদ মন্ত্রণালয় এই যে যদি সুনামগঞ্জের কথাই বলেন, সুনামগঞ্জে কিন্তু 535 কিলোমিটার বাঁধ রয়েছে, যেগুলোকে আমরা ডুপো বাঁধ বলি। সারা বাংলাদেশে প্রায় 17,500 কিলোমিটার আমাদের বাঁধ রয়েছে। তার মধ্যে এর বাইরেও 2,500 কিলোমিটার আছে ডুবো বাঁধ, উপকূল অঞ্চলে বাঁধ। তো এই হাওর অঞ্চলে সুনামগঞ্জের 11টি উপজেলায় 535 কিলোমিটারে আমরা এইবার বর্ষাকে সামনে রেখে 100 কোটি টাকার উপরে আমরা সেখানে কাজ করি। প্রতি বছরই এটা করতে হয় বর্ষা আসার আগেই। পোস্টিং দেই এবং তাদেরকে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করতে বলি। আমি যখন যাই তখন আমাদের সাথে মাননীয় সংসদ সদস্যবৃন্দ ছিলেন, আমাদের পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক সহ ঊর্ধ্বতম কর্মকর্তারা সবাই গিয়েছিলেন। আমরা সেখানে এটা আসলে অনেকটা আমাদের দেশের উপরেই নির্ভর করে না, উজানে বৃষ্টি হলে সেটার প্রভাব আমাদের দেশে পড়ে। এবার ভারতের চেরাপুঞ্জি সহ কয়েকটি রাজ্যে একেবারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই জলস্রষ্টা হয়েছে, যার কারণে এই কয়েকটা জায়গায়, যেটা আমি বললাম 50 মিটার এবং এক জায়গায় 30 মিটার বাঁধ ভেঙেছে। আমরা এখনও কাজ করছি দিনরাত। সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি বিভাগ এবং জনপ্রতিনিধিরা এবং একেবারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, জনগণ, ইভেন সাংবাদিকরাও, আপনাদের সাংবাদিকরাও সেখানে স্থানীয় যারা আছেন তারাও কিন্তু এই বাঁধ রক্ষায় কাজ করছে। আমি তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সাথে বসেছি। জেলা প্রশাসনের কার্যালয়ে আমরা সমন্বয় সভায় করেছি, সেখানে সংবাদ মাধ্যমের সকল প্রতিনিধিরাই ছিলেন। সুনামগঞ্জ বাঁধ রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ ছিলেন। তাদের মতামতের ভিত্তিতে আমি হাওরে অনিয়ম হয়েছে কিনা আমি জনগণের সাথেও কথা বলেছি, আপনারা দেখেছেন। সেখানে আমি একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করি অতিরিক্ত সচিবের সমন্বয়ে। তারা সেখানে 5 দিন থেকে তদন্ত করে এসেছে। যদি এই বাঁধ নির্মাণের ক্ষেত্রে কোনো অনিয়ম থাকে, সেটা আমাদের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাই হোক অথবা ঠিকাদারি প্রতিষ্ঠান যেই হোক, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনানুগ এবং বিভাগীয় ব্যবস্থা নেবে। যেটা আমি আপনাদের বলতে চাই, আসলে অনেকটা এটা প্রাকৃতিকই আপনারা বলতে পারবেন। ওই যে আমি বললাম একটা জেলায় 535 কিলোমিটার বাঁধ, তো ওখানে এমন ভৌগোলিকভাবে এলাকাটা একটা জায়গায় 10 মিটার বাঁধ ভাঙলেই কিন্তু পানি হু হু করে সেখানে ঢুকে যায়। পানির এরকম উচ্চতাগুলো থাকে এবং পানি অনেক দিন স্টে করলে মাটির যেহেতু বাঁধ দুই পাশে যদি পানি থাকে, অটোমেটিক্যালি বাঁধগুলো একেবারে হয়ে যায়, আপনার মাটিগুলা গলে যে পানি সেখান দিয়ে প্রবাহ, যেহেতু প্রবল স্রোত থাকে এবং পাহাড় থেকে পানি নামতে থাকে প্রবল বেগে, সেটা রক্ষা করা খুবই কঠিন হয়। তবে আমরা চেষ্টা করছি। আপনারা জানেন ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা স্থায়ীভাবে এই হাওর অঞ্চলের মানুষকে কিভাবে এই প্রতি বছর হাসিমুখে ফসল নিতে পারে সেই ব্যবস্থা করছি। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়, মানবতার মন্ত্রণালয় গত 13 বছরে নদী ভাঙন কবলিত এলাকায় আমরা কাজ করে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 13 বছর আগেও যেখানে নদী ভাঙা ছিল 9,500 হেক্টর, সেটা কিন্তু এখন কমে 1/3 এসেছে, 3,500 হেক্টরে এসেছে। আমরা আরও কয়েক বছর কাজ করতে পারলে এটা 1,000 হেক্টরে চলে আসবে। এখন আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে, আমাদের প্রত্যেকটা এক সবাই আমাদের শত শত হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আমরা সুরমা নদী সহ ওই অঞ্চলের নদীগুলোকে ড্রেজিংয়ের ব্যবস্থা করেছি। গত ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, আপনারা জানেন, ওখানে আর কোনো রাস্তা হবে না, এলিভেটেড রাস্তা সেখানে করা হবে। মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিসভা বৈঠকের পরে প্রেস ব্রিফিংয়ে সেটা বলেছে। হাওরে কিন্তু ধান যখন পেকে যায় কাটতে সময় লাগে না, উৎসব করে সেখানে ধান কাটে। তো এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, কারণ ধান যখনই পেকে যায় কৃষকের কাটতে কিন্তু আর দেরি লাগে না। কৃষি মন্ত্রণালয় থেকে সেই মেশিনগুলো সেখানে চলে যায়, অত্যাধুনিক যন্ত্র, এবং সেখানে উৎসব করে করে সেখানে ধান উঠায় প্রতি বছরই।
এটা হাওড়ার এখন একটা ট্রেডিশন হয়ে গিয়েছে। কৃষি বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি এবং জনগণ সবাই মিলে উৎসবমুখর পরিবেশে, আমি তো 3 বছর উপমন্ত্রী, প্রত্যেক বছরই আমি হাওড়ে গিয়েছি একাধিকবার, 2বার 3বার 4বারও গিয়েছি। প্রত্যেক বছর বন্যার সময়ও গিয়েছি। আবার ধান যখন কাটা হয়, ধান কাটার সময় আমরা উৎসব, মাথায় গামছা বেঁধে আমরা সবাই উৎসব করে করে সেখানে ধান কাটে। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই বই উৎসব ছাত্রদের বছরের 1 তারিখে বই দিয়ে বই উৎসব পালন করেন 16 কোটি 17 কোটি। ঠিক তেমনিভাবে একই সাথে কৃষককে কৃষি অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে একেবারে উৎসব মুখরিত পরিবেশে, কৃষিমন্ত্রী ও মাননীয় কৃষিমন্ত্রীও সেখানে যান, উৎসব মুখর পরিবেশে ধান কাটা হয়। এটা এবারও হবে আল্লাহর রহমতে। এখানে প্রায় 25 বছর আগের বাঁধ, সেই বাঁধ বসে যাচ্ছে এবং এখানে সারি সারি করজ গাছ, সেই করজ গাছের মাঝে বাঁধ, তারপরে সেই বাঁধ বসে যাচ্ছে। আমরা এই জায়গাটি আজকে 6 দিন হলো প্রায় 300 লেবার কন্টিনিউয়াসলি 24 ঘন্টা কাজ করছে থাকে। এইভাবে কিন্তু আমরা এই কন্টিনিউয়াসলি এই পুরো বাঁধটা সুরক্ষার চেষ্টা করছি এবং অন্যান্য এই জেলার বিভিন্ন জায়গায় যেখানে বাঁধে লিকেজ দেখা দিচ্ছে, বাঁধের ভাঙ্গন, আমরা তাৎক্ষণিকভাবে গ্রামবাসীর সহায়তায়, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলকে সাথে নিয়ে কিন্তু আমরা এই পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছি এবং আমরা আশা করি যদি উজানে যদি ভারী বৃষ্টিপাত আর না হয় তাহলে আমরা ইনশাল্লাহ এই ধাক্কা আমরা কাটিয়ে উঠতে পারবো। এবং ইতিমধ্যে আমরা আহ্বান জানিয়েছি যেখানে জমির ধান 80% পেকে গেছে সেই ধান কেটে ফেলার জন্য। তা আমরা যদি আর বড় রকমের কোনো বিপর্যয় না আসে তাহলে আমরা বর্তমানে যে সংকট, সে সংকট কাটিয়ে উঠতে সক্ষম হব, এই আশাবাদ আমি রাখছি। পিআইসি গঠনে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায় যে অনিয়মের বিষয়টি আছে, আরও কিভাবে পিআইসিকে অ্যাকাউন্টেবল করা যায় সে ব্যাপারে এই তদন্ত কমিটিও তারা সুপারিশ করবে। আমরাও ভাবছি 20টি পিআইসি একজনকে ভাগ করে দেওয়া, একজন সাব ইঞ্জিনিয়ারের নেতৃত্বে, এবং 20টির কাজ শেষে সে প্রত্যয়ন দেবে যে না, এই 20টি পিআইসির কাজ যেভাবে ডিজাইন ছিল, যেভাবে এস্টিমেট ছিল, ঠিক সেভাবে হয়েছে। পর্যাপ্ত সংখ্যক কম্বাইন্ড হারভেস্টার এখানে আছে, রিপার আছে। আমার এখানে 21,000 বহিরাগত শ্রমিক এসছে এবং সুনামগঞ্জের 31,000 শ্রমিক তারাও প্রস্তুত রয়েছে। আমরা সর্বশক্তি দিয়ে এই দুর্যোগ মোকাবেলা করার চেষ্টা করছি। কখনো রোদ বৃষ্টি, আবার কখনো প্রচণ্ড গরম, আছে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কাও। এরই মধ্যে হাওড়ে চলছে পুরো দমে ধান কাটা। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের কৃষি আবহাওয়া বার্তা। আগামী 1 সপ্তাহে আবহাওয়ার পূর্বাভাসে কিছুটা সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। এ সপ্তাহে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, বৃষ্টিপাতও কমে আসবে। বৃষ্টি কম হলে স্বাভাবিকভাবেই তাপমাত্রা বাড়তে থাকবে। এদিকে হাওড় এলাকার কৃষকদের জন্য কিছুটা ভালো খবর থাকছে। ভারতের মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যে এ সপ্তাহে বৃষ্টিপাত কম হবে। ফলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রধান প্রধান নদ নদী ও হাওরের পানিও কমে আসার সম্ভাবনা আছে। পরিবেশ সহিষ্ণু নতুন নতুন জাত আবিষ্কার এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদন বৃদ্ধি পাবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকে আমাদের কৃষি প্রযুক্তির অনুষ্ঠান। আগামী পর্বে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গে থাকুন।